অকৃত ব্রণ সেখানে এলেন, বললো কিরকম প্রতিকার তুমি চাও, কি ধরনের প্রতিকার তোমার দরকার। ও বলে আমার তো পরিষ্কার দরকার হলো, আমি ভীষ্মকে বধই করতে চাই, এটার প্রতিশোধ নিতে চাই। তো দক্ষ রাজার কন্যা সুরভি এবং কাশ্যপ মুনির একটি সন্তান ছিল, তার নাম হচ্ছে কামধেনু, একটি গাভী যে সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। তো সে ছিল বশিষ্ঠ মুনির আশ্রমে। বশিষ্ঠ মুনিরও খুবই পছন্দের। এদিকে অষ্টবসু সেই আশ্রমে বনে আর কি ঘোরাফেরা করছেন। তো সেই সময় একজন বসু তার স্ত্রী কামধেনুকে দেখে খুব তার ভালো লাগে। রাজা প্রদীপ গঙ্গা তীরে বসে জপ টপ করছিলেন, নিজের মনোমোহনের রূপ ধরে গঙ্গা জল থেকে উঠে এসে ডান উরুতে বসলেন। এবার শান্তনু তো বড় হয়ে উঠলেন এবং বেশ ভালো রাজা। তো একদিন সেও গঙ্গা তীরে গেলেন এবং গঙ্গা তার সাথে দেখা হলো, দুজনকে পছন্দ হলো এবং একটা বিবাহ মতো হলো। গঙ্গা তাকে একটা শর্ত দিলেন যে আমি বিবাহ তো করছি আপনাকে, কিন্তু আমার কোনো কাজের ব্যাপারে কোনো প্রশ্ন করা চলবে না, বারণ করা যাবে না। যদি এটা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে চলে যাব। তো তারপরে অবভিয়াসলি সত্যবতী বললেন যে আমার বাবা তো হচ্ছে ধীবর মানে ফিশারম্যান, তার সাথে আপনাকে কথা বলতে হবে, তার থেকে অনুমতি নিতে হবে। তো তোর থেকে অনুমতি নিতে গিয়ে তখন এই যে ফিশারম্যান যে উনি বললেন যে নিশ্চয়ই বিয়ে করতে পারেন, একটা শর্ত আছে, এখানে একটা স্বয়ম্বর সভা হচ্ছে, বিচিত্রবীর্যকে নয়, ভীষ্ম আপনি যান, তুমি গিয়ে করো। তো ভীষ্ম বললেন হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। ভীষ্ম গেলেন কাশীরাজের এখানে। ভীষ্ম কোনো টেস্ট ফেস দিলেন না, সোজা অম্বালিকাকে নিজের রথে তুলে নিলেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। এতদিনে বোধহয় আপনারা এপিক সম্পর্কে জেনেই গেছেন। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে যেটা বলি সেটা হলো এপিকে সোল কানেকশন বই থেকে চ্যানেলে আমরা একটা এপিক বলে সেগমেন্ট চালু করেছি, যেখানে আমরা এপিক নিয়ে কথা বলি। তো প্রাথমিকভাবে যেই এপিকটা আমরা ধরেছি সেটার নাম মহাভারত। সবচেয়ে বড় একটা মহাকাব্য, সেটাকে আমরা ধরেছি। আমি আর প্রেমাশিস সেই নিয়ে কথা বলছি। আমরা 2-3টে বইকে রেফার করছি, সেই রেফারেন্স বইগুলোর দেওয়া থাকবে। এবার মহাভারত এমন একটা ভাস্ট সাবজেক্ট যেটাকে আমরা অনেকটা যতটা সম্ভব সিম্পলিফাই করে গল্পের ছলে বলার চেষ্টা করছি। একটা জিনিস বলে দিই, সেটা হলো আমাদের চ্যানেলে মেম্বারশিপ আমরা চালু করেছি এবং সেই মেম্বারশিপটা যদি আপনারা নেন তাহলে সত্যি আমাদের পক্ষে এই পুরো ইনিশিয়েটিভটা চালিয়ে যাওয়ার পক্ষে একটা বড় সাপোর্ট হয়। আপনারা অলরেডি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন বৈঠকের ক্ষেত্রে সুপার থ্যাঙ্কস দিয়ে। যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ওই সুপার থ্যাঙ্কস বাটনটাতেও ক্লিক করতে পারেন, তাতে আমাদের একটু সুবিধা হয়। তো আজকে আমরা ঢুকি আবার গল্পে। তার আগে এর আগে অবধি আমরা কি বলেছি একটু ছোট্ট করে বলে দিই। আমরা সত্যবতীর জন্মবৃত্তান্ত বলেছি, দুষ্মন্ত শকুন্তলার কথা বলেছি এবং দুষ্মন্ত শকুন্তলার গল্পটা বলেছি। যদি না দেখে থাকেন তাহলে প্রিভিয়াস এপিসোডে অবশ্যই দেখবেন। এবং সত্যবতীর থেকে শুরু করে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের জন্মবৃত্তান্ত অবধি বলে আমরা ব্যাপারটা শেষ করেছিলাম, বিরাম দিয়েছিলাম। বিরাম তো দেওয়া যায় না, অ্যাকচুয়ালি তো পুরোটাই গল্পই গল্প। এবার যেটা ব্যাপার সেটা হলো ভরত বলে যে মানুষ, মানে লোক, রাজাটি, তিনি তো একজন বিরাট রাজা। তিনি তো মানে এরা দুর্দান্ত, বহু দেশ জয় করে বহু শত অশ্বমেধ যজ্ঞ, এরকম লেখা আছে। মানে অশ্বমেধ যজ্ঞ বিষয়টাই এত বড়, ইনি নাকি 100-র বেশি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং যাকে বলে সার্বভৌম রাজ চক্রবর্তী মানে যাকে সারা জগৎ রাজা হিসেবে মানে। তো সেরকম একটা রাজা ছিলেন ভরত। সেই বংশে এক রাজা ছিল যার নাম হস্তি, সেই বংশেরই একজন রাজা। এই আমরা আসছি, তাহলে হস্তির নামেই হলো হস্তিনাপুর। এই নামটা হয় হস্তির 4 পুরুষ পর, ঠিক এক্স্যাক্টলি 4 পুরুষ পর কুরু। এই যে কুরুবংশ, এই কুরুবংশের কথা আমরা শুনি, এই কুরু হলো রাজা হয় এবং তার নামেই অনুসারেই কুরুজাঙ্গল বলে একটা দেশ খ্যাত হয়। এই অবধি আমরা ব্যাপারটা বুঝি। এবার ইনফ্যাক্ট উনি যেখানে তপস্যা করেছিলেন সেটাকেই কিন্তু কুরুক্ষেত্র বলা হয়। এই সেই কুরুক্ষেত্রের যুদ্ধ এতটা পপুলার, এত ফেমাস, সেই কুরুক্ষেত্রে রাজা কুরু সেখানে তপস্যা করেছিলেন বলে সেই স্থানের নাম কুরুক্ষেত্র। কুরুর সম্ভবত সপ্তম পুরুষ একজন তার নাম হলো প্রতীপ বা মহাবিশ। না, মহাবিশ তো আলাদা। আচ্ছা, ওকে। হ্যাঁ, কুরুর অধস্তন মানে নিচের দিকের সপ্তম পুরুষের নাম হলো প্রতীপ। প্রতীপের পুত্র হলো শান্তনু। আমরা সত্যবতীর কথা শুনেছি,
আমরা শান্তনুর কথা মানে অনেকেই জানি, আমরা শান্তনু সত্যবতীর গল্পে তো ঢুকবই। তার আগে একটা বলা জিনিস খুব দরকার। মহাভীষ নামে একজন রাজা ছিলেন, যিনি নাকি ইক্ষ্বাকু বংশের রাজা। এখানে লেখা আছে, এখানেও লেখা আছে নিশ্চয়ই। ইক্ষ্বাকু বংশ মানে বুঝতেই পারছেন, ইক্ষ্বাকু বংশ মানে রাম যেই বংশের রাজা। এবার আমি জানি না বংশ পরিচয় বা বংশ লতিকাটা কিভাবে তৈরি করা, বাট এখানে হঠাৎ করে ইক্ষ্বাকু বংশের রাজাটা দেখে আমারও খুব একটা অদ্ভুত লাগলো যে ইক্ষ্বাকু বংশটা তো অন্য একটা বংশ, বাট স্টিল এই পুরোটাই কোথাও একটা বোধহয় কানেক্টেড। যেহেতু ভরত এই পুরোটার সোর্স, এবার সেই ক্ষেত্রে পুরোটাই মনে হয় কানেক্টেড। বেশ, তাহলে মহাভীষের কথা আমরা শুনি। তো একবার ব্রহ্মার এখানে যজ্ঞ হচ্ছে, ব্রহ্মা সবাইকে ডেকেছেন, দেব দেবী সবাই, তো মহাভীষও গেছেন সেখানে, গঙ্গাও আছেন ওখানে। তো কোনো এক কারণে হাওয়া চলেছে, হাওয়া চলে গঙ্গার ওই আবার সেই সূক্ষ্ম বস্ত্র উড়ে গেছে, মানে জামা কাপড় একটু আলুথালু হয়ে গেছে হাওয়ায় যেমন হয়। তো বাকি সকলে লজ্জা পেয়েছেন, তো চোখ নামিয়ে নিয়েছেন, কিন্তু মহাভীষ কোনো কারণে চোখটা নামাতে পারেননি। হ্যাঁ, এবং তিনি অসংকোচে গঙ্গার দিকে তাকিয়ে রয়েছেন, নির্বস্ত্র গঙ্গার দিকে তাকিয়েছিলেন অ্যাকচুয়ালি। তো এতে একটা হলো আর কি, মানে সবাই একটু অসন্তুষ্টই হলেন। তখন ব্রহ্মাই বোধহয় শাপ দিলেন, শাপ দিলেন যে তুমি প্রতীপ রাজার পুত্র হবে, শান্তনু নাম, মানে হ্যাঁ শান্তনু বলে নাম হবে, প্রতীপ রাজার পুত্র হবে তুমি, শান্তনু সেই নামে তোমাকে মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে। তো ঠিক আছে, এটা হয়ে গেল এবং এবার গঙ্গা ফিরছেন। হ্যাঁ, এবং এই মর্তলোকে যাওয়াটা কেন ওর কাছে শাপ, তার কারণ হলো উনি অনেক তপস্যা করে তারপর কিন্তু স্বর্গে গিয়ে পৌঁছেছিলেন। সেইখানে ওই ব্যাপারটা ঘোরাতে এই ব্যাপার আবার ও মর্তলোকে, ওকে আবার জীবন বাঁচতে হবে, এই শাপ পান। এবার গঙ্গা ফিরছিলেন, তখন তার সাথে দেখা হলো অষ্টবসুর। অষ্টবসুর দেখা হলো, তারা স্বর্গ থেকে নেমে আসছেন মর্তে। তো গঙ্গা বললেন কি ব্যাপার, তোমরা নেমে আসছো, তোমাদের তো ওখানেই থাকার কথা। তো তারা বললেন না, আমরা শাপ পেয়েছি বশিষ্ঠ মুনির কাছ থেকে যে আমরা নরজনিতে জন্মাবো। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা আবার মানুষ হয়ে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। তো এই জন্য আমাদেরকে এবার বলে যে আমাদের অষ্টবসুর সঙ্গে দেখা হয়, অষ্টবসু দেখে মানে অষ্টবসুর সঙ্গে দেখা হওয়ার পর অষ্টবসু বলে যে তোমরা এখানে কি করছো, তোমাদের তো স্বর্গে থাকার কথা। বলে আমাদের তো অভিশাপে, বশিষ্ঠ মুনির অভিশাপে আমাদের নরজনিতে হতে হবে, কিন্তু ঘটনা হলো আমরা মানুষের জনিতে মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে চাই না। আপনি তো গঙ্গা, আপনি তো একজন এত বড় মহিষী, তো আপনি আমাদের যদি একটুখানি গর্ভে ধারণ করেন তাহলে সেটা কিন্তু দারুণ হবে। এবার গঙ্গা বললেন ঠিক আছে, সেটা তো হতেই পারে। হ্যাঁ, এবং তারপরে তারাও বললেন যে আমরা আপনার গর্ভে জন্মগ্রহণ করব এবং তারপরে আপনি আমাদেরকে মেরে ফেলবেন বেসিক্যালি। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন, যাতে আমাদের সাপ মুক্তি হয়, সাপ মুক্তি আমাদেরকে মেরে ফেলবেন। হ্যাঁ, এবং বলে যে প্রতীপের পুত্র শান্তনু সেই কিন্তু আমাদের বাবা হবেন, মানে অবভিয়াসলি তারা ভবিষ্যৎ দ্রষ্টা, অষ্টবসু বলে কথা। হ্যাঁ, তো তখন গঙ্গা বলেন যে সে ঠিক আছে, আমি রাজি, কিন্তু তোমরা 8 জন জন্মগ্রহণ করবে, আমার সব সন্তানকে আমি মেরে ফেলবো, এটা তো কেমন লাগছে, অন্তত একজনকে আমার কাছে থাকতে দাও। হ্যাঁ, না হলে শান্তনুর সঙ্গে আমার এই যে এতটা সময় ধরে আমি এতজন হবে, সেটা তো ব্যর্থ হবে। তো তখন তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমাদের সবারই 8 ভাগের 1 ভাগ নিয়ে একজন যে শেষ জন্মগ্রহণ করবে তাকে আপনি রাখতে পারেন এবং তাকে বড় করে তুলবেন। রাইট, কে আমরা এটাতে পরে আসছি। তো প্রশ্ন হচ্ছে যে অষ্টবসু এই সাপটা পেলেন কেন? হ্যাঁ, এখানেই বলে দেওয়া ভালো, কারণ আছে পরে, কিন্তু আমরা এখানেই বলে দিচ্ছি। তো দক্ষ রাজার কন্যা সুরভি একদম এবং কাশ্যপ মুনির একটি সন্তান ছিল, তার নাম হচ্ছে কামধেনু, মানে একটি গাভী যে সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। কামধেনুর নাম আপনারা মোটামুটি সবাই শুনেছেন। তো এই কামধেনু ছিল, জন্মগ্রহণ তো করেছে এইভাবে, কিন্তু সে ছিল বশিষ্ঠ মুনির আশ্রমে। বশিষ্ঠ মুনিরও খুবই পছন্দের। এদিকে অষ্টবসু সেই আশ্রমে, মানে সেই বনে আর কি ঘোরাফেরা করছেন। তো সেই সময় একজন বসু তার স্ত্রী কামধেনুকে দেখে খুব তার ভালো লাগে, বলে যে আমার এক বান্ধবী আছে জিতবতী বলে, তাকে এইটা আমি উপহার দিতে পারি। জিনাবতী, এখানে জিতবতী লেখা আছে। আচ্ছা ঠিক আছে।
জিনাবতী লেখা আছে? জিনাবতী লেখা আছে। ঠিক আছে, দুটো বইয়ের দুটো নাম লেখা আছে, আমার মনে হয় দুটোই কোনো মানে নামান্তর। হ্যাঁ, জিনাবতী বা জিতবতী বলে সেই বান্ধবীর আমাদের খুব পছন্দ হবে, এবং সে এই গাভীর দুধ টুধ খেয়ে সে একেবারে সাংঘাতিক ভালো লাগবে, তো প্লিজ এই গাভীটা আমাদেরকে দেয়া হোক, মানে নিয়ে এসো আমার জন্য। তো দুও স্ত্রীকে খুশি করার জন্যে তার বড় ভাই পৃথু তাকে বললেন যে চলো আমরা এই গাভীটা নিয়ে যাই আমাদের জন্য। তো তারা 8 ভাই মিলে গাভীটাকে নিয়ে গেল। একদম। তো সন্ধেবেলায় তো কামধেনু ফেরেনি, বশিষ্ঠ দেখলেন কামধেনু ফিরছে না, তখন সে দেখলো যে কি ব্যাপার। তো সে তার দিব্য দৃষ্টিতে অবভিয়াসলি দেখলো যে এই অষ্টবসু চুরি করে নিয়েছে। ডেকে পাঠালেন অষ্টবসুকে, অষ্টবসু এলেন এবং ওই কথোপকথন হলো। বশিষ্ঠ বললেন এটা তো খুবই খারাপ কাজ হয়েছে, খুবই খারাপ হয়েছে, একজন ব্রাহ্মণের থেকে তুমি গরু নিয়ে গেছো, তাও কামধেনুর মতো গরু, এই অপরাধের তো শাস্তি পেতেই হবে, কিচ্ছু করার নেই, তোমরা 1 বছর অবধি মরতেই থাকবে, নরজনিতে তোমাদের জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যে মেন প্রবলেম যে করেছিল বসু, এই দুকে কিন্তু আমি ছেড়ে দিব না। দীর্ঘকাল তাকে সে খুব বলবান হবে, তেজস্বী হবে, সব ঠিক আছে, কিন্তু দীর্ঘকাল তাকে মর্তলোকে নিজের এই পাপের ফল কিন্তু ভোগ করতে হবে, তাকে মর্তলোকে থেকেই ভোগ করতে হবে সেটা। রাইট। এবার বসু কে আমরা জানবো। সাসপেন্স। বসুর যে পুনর্জন্মটা সেটাই হলো কে, সেটা আমরা বলছি। এবার যথারীতি আবার ফিরি রাজা প্রতীপের কথায়। রাজা প্রতীপ গঙ্গার তীরে বসে জপ টপ করছিলেন। এবার মনোমোহিনী রূপ ধরে গঙ্গা জল থেকে উঠে এসে ডান উরুতে বসলেন। এখানেই ভুল হয়ে গেছে, এখানেই গন্ডগোলটা হয়ে গেল। গন্ডগোল না, অ্যাকচুয়ালি ঠিকই হলো, কারণ তাতেই সমস্তটা অ্যাকচুয়ালি যা বলা হয়েছিল অদৃষ্টটা ওইভাবেই ওয়ার্ক করলো। ঠিক আছে। এবং তিনি বললেন যে ডান উরুতে বসে রাজা বললেন, কল্যাণী কি চাও তুমি বলো আমাকে। তো বলে যে আমি তো কুরুশ্রেষ্ঠ, তোমাকে চাই। তো তিনি বললেন এটা তো ভুল করে ফেলো তো তুমি। ডান উরু যে পুত্র কন্যা এবং গৃহস্থ স্থান, ওটা তো পুত্রবধূর স্থান, ওইটা তো তুমি বাম উরুতে বসলে তোমাকে আমি গ্রহণ করতে পারতাম, তুমি ডান উরুতে বসে পড়েছো, তাহলে তো আমার সঙ্গে তোমার ব্যাপারটা কোনোভাবেই সম্ভব না। তাহলে একটা জিনিস হতে পারে, সেটা হলো আমার যে পুত্র শান্তনু পরবর্তীতে আসবে, তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া যাবে। হ্যাঁ, এবং তার সঙ্গে তোমার বিবাহ না, তার মানে তার সঙ্গে তোমার ব্যাপারটা হতে পারে। তো বললো ঠিক আছে, তাহলে শান্তনু তোমাকে অস্বীকার করবে না, এবং শান্তনু নিজেই তোমাকে স্বীকার করবে। তো গঙ্গা যথারীতি অন্তর্ধান হলেন, নিজের সম্মত হলো, গঙ্গা অন্তর্নিহিত হলেন। এবার প্রতিবার তার পত্নী কন্টিনিউয়াসলি তপস্যা করছেন। কেন? কারণ তাদের পুত্র লাভ করতে হবে। মহাভীষ, এই যে আমরা একটু আগে বলেছিলাম, মহাভীষ একটা সাপ পেয়েছিলেন। কি সাপ? যে তাকে মর্তলোকে থাকতে হবে এবং শান্তনু প্রতীপের পুত্ররূপে জয়েন করতে হবে, মানে আসতে হবে, হ্যাঁ, মানে জন্মগ্রহণ করতে হবে। তো তিনি শান্তনু রূপে এদের পুত্র হয়ে জন্মালেন। এবার শান্তনু তো বড় হয়ে উঠলেন এবং বেশ ভালো রাজা। তো একদিন সেও গঙ্গা তীরে গেলেন এবং গঙ্গা তার সাথে দেখা হলো, দুজনকে পছন্দ হলো এবং একটা বিবাহ মতো হলো। গঙ্গা তাকে একটা শর্ত দিলেন বিবাহের সময়, খুব ইম্পর্টেন্ট শর্ত দিলেন, যে আমি বিবাহ তো করছি আপনাকে, কিন্তু আমার কোনো কাজের ব্যাপারে কোনো প্রশ্ন করা চলবে না এবং বারণ করা যাবে না। আমি কি করছি এর ব্যাপারে প্রশ্নই আপনি করবেন না, যে আমি কেন করছি, কি করছি। যদি এটা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে চলে যাবো আপনাকে। তো বেশ, শান্তনু তো এত সুন্দরী আর মহিষী, সত্যি মানে আর কিছু কি বলবো, উনি আর কোনো সব শর্তই মানার জন্য তখন প্রস্তুত। তো এবার বিয়ে হয়ে গেল, সন্তান হলো, প্রথম সন্তান। এবার গঙ্গার তো আছে যে সবাইকে 1 বছরের মধ্যে মেরে ফেলতে হবে। তো সন্তান ভূমিষ্ঠ হয়, গঙ্গা তাকে নিয়ে যান, জলে ফেলে দেন, মারা যায়। শান্তনু ব্যাপারটা বুঝতে পারছেন না, খারাপ লাগছে যে আমাদের সন্তানকে গঙ্গা মেরে ফেলছে একদিনের মধ্যে, কিন্তু ওই যে শর্ত দেওয়া হয়েছিল তাই শান্তনু কোনো প্রশ্ন করতে পারছেন না। এই করতে করতে 1 2 3 4 করে 7 জন সন্তানকে গঙ্গা মেরে ফেলেছেন একেবারে। অষ্টম গর্ভে
মানে অষ্টম সন্তান যখন জন্মগ্রহণ করলেন, তখন ওই আবার মানে জাস্ট জন্মগ্রহণ করেছেন, তখন শান্তনু বলেন একে আপনি মারবেন না প্লিজ, 7 জনকে মেরে ফেলেছেন, একে মারবেন না, কেন এটা করছেন? আর অষ্টম সন্তানকে তিনি যখন নিক্ষেপ করতে যান, তিনি তখন শান্তনু বললেন যে বাধা দিলেন এবং বাধা দিলেন এবং বললো যে ঠিক আছে, তোমার অষ্টম পুত্রটা তোমার পুত্র হিসেবে থাকবে, কিন্তু সে এখনই তোমার কাছে থাকবে না। কিন্তু তার থেকেও বড় কথা যে আমাকে, আমি বলেছিলাম, শর্ত দিয়েছিলাম, আমাকে কোনো প্রশ্ন করা চলবে না, একদম আমার কোনো কাজে বাধা দেওয়া চলবে না, আপনি যে বাধা দিলেন এবং প্রশ্ন করলেন আমি চলে যাবো, সেজন্য আমি চলে যাব, আমি আমার সন্তানকে নিয়ে চলে নিয়ে যাচ্ছি, চলে যাবো, আপনার পুত্রই থাকবে, আপনার পুত্রই থাকবে এবং এক সময় ফিরেও আসবে। হ্যাঁ আপনার একদম কাছে। একদম। কিন্তু আপাতত আমি একে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং গঙ্গা কিন্তু সেই সময় বলে গল্পটা, যে গল্পটা আমরা একটু আগে বললাম, অষ্টবসুর গল্প, এবং বলে যে এই যে দুবসু, যার নাকি মর্তলোকে থাকার কথা ছিল, হবে আপনার পুত্র। এই পুত্র কে? এই পুত্র হচ্ছে দেবব্রত বা গাঙ্গেয়, গঙ্গাপুত্র বলে, যাকে আমরা পরে ভীষ্ম হিসেবে চিনব। রাইট। শান্তনু নিজের দুঃখ মন নিয়ে হস্তিনাপুর চলে গেল, কারণ তার প্রথম কথা হলো গঙ্গাও চলে গেছে, তার সঙ্গে তার নবজাত পুত্রকে নিয়েও চলে গেছে। সে কোনোদিন ভাবছে যে হয়তো কোনোদিন আসবে না আসবে, হ্যাঁ সর্বপ্রকার। এবার তারপরে নিজের মতো করে সব কিছু ছেড়ে ছুড়ে দিল, একটু বেশ দুঃখেই আছে আর কি। নিজের ধর্ম পালন করছে, রাজ্য শাসন করছে, সব ঠিক আছে। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো 36 বছর বছর তিনি স্ত্রী সঙ্গ ত্যাগ করে বনবাসী হয়েছিলেন, এরকম কথা লেখা আছে। একদিন তিনি মৃগের পেছনে অনুসরণ করে গঙ্গা তীরে এসে দেখলেন এক অদ্ভুত সুন্দর পুত্র, মানে পুরুষ, দেখে বলছে, এবং সেখানে দেখছে এই ছেলেটা গঙ্গাকে বান দিয়ে আটকে দিয়েছে। এটা আপনারা সিরিয়ালে হয়তো অনেকে দেখেছেন, আমাদের ক্যামেরার পেছনে যা আছে ও সিরিয়াল দেখে, ওই জন্য ওকে বললাম ডিরেক্টলি। তো না, অ্যাকচুয়ালি গঙ্গাকে আটকে দিয়েছে। ও ভাবে এইটা কী রে ভাই, মানে গঙ্গাকে আটকে দিতে পারে এ কে, মানে তো বিরাট ব্যাপার। তখন ওর না একটু মনে হলো, কিন্তু হঠাৎ করে দেখে ছেলেটা নেই। গঙ্গাকে স্মরণ করে গঙ্গা এসে বলে, হ্যাঁ এই তোমার পুত্র, এই হলো, এর নাম দেবব্রত। ব্যাস। তো দেবব্রতকে নিয়ে তো শান্তনু ফিরলেন, তাকেই বড় করে তুলছেন ধীরে ধীরে। এবং শুধু এটা না, আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো বলে যে বশিষ্ঠর কাছে বেদ অধ্যয়ন করছে। জামদগ্ন যা জানে, জামদগ্ন মানে পরশুরাম, যমদগ্নির ছেলে, জামদগ্ন যা জানে এও ততটা জানে, এর অস্ত্র শিক্ষা ততটাই জানে। এ মানে মহাধনুর্ধর রাজধর্মজ্ঞ, এই পুত্রকে তুমি গৃহে নিয়ে যাও বলে। এবং যথারীতি শান্তনু বলে আচ্ছা ঠিক আছে, এই জন্যই তো আমি ওয়েট করছিলাম, তো ঠিক আছে। ফাইনালি দেবব্রতকে নিয়ে তিনি চলে গেলেন নিজের রাজধানীতে। তো দেবব্রত ওখানে বড় হয়ে উঠছে, বেশ আরও ধনুর্ধর হচ্ছে ইত্যাদি। এমতো অবস্থা শান্তনু যমুনা তীরে ঘুরছেন, ঘুরতে ঘুরতে একটা প্রচণ্ড সুগন্ধ পেলেন। যোজন থেকে গন্ধ পেলেন। যে কে কার গন্ধ পেলেন বুঝতেই পাচ্ছেন, সত্যবতী বা যোজন গন্ধা যে, তার গন্ধ পেলেন। গন্ধ পেয়ে শরণ গেলেন, সত্যবতীর সাথে দেখা হলো, দুজনের মোটামুটি পছন্দও হলো নিজেদেরকে। তো তারপরে অবভিয়াসলি সত্যবতী বললেন যে আমার বাবা তো হচ্ছে ধীবর মানে ফিশারম্যান, তার সাথে আপনাকে কথা বলতে হবে, তার থেকে অনুমতি নিতে হবে। একদম। তো তোর থেকে অনুমতি নিতে গিয়ে তখন এই যে ফিশারম্যান যে, উনি বললেন যে একটা শর্ত আছে, নিশ্চয়ই বিয়ে করতে পারেন, একটা শর্ত আছে। শর্তটা হলো যে আমার ছেলেই, মানে আমার মেয়ের গর্ভে যে সন্তান আসবে সেই কিন্তু আপনার উত্তরাধিকারী হবে। এবার এটা শান্তনু এবার একটা মানে কনফিউশনে পড়ে গেলেন। কনফিউশনে পড়লো তার কারণ দেবব্রতকে তো অলরেডি নিয়ে নিজের যুবরাজ হিসেবে প্রতিষ্ঠা প্রায় করে ফেলছেন, তৈরি করেছেন ওরকম ভাবে। দেবব্রত মতো একটা ছেলে থাকতে, গঙ্গাপুত্র তার ছেলে থাকতে, এবং অষ্টবসুর মানে ইয়ে আর কি, দুয়ের পুনর্জন্ম নরজন্ম, তাকে ছেড়ে আমি কি করে এই কথাটা দিয়ে ফেলি যে এর সন্তানই যুবরাজ হবে। তো মানলেন না, চলে এলেন শান্তনু, এবং নিজে খুবই মনোকষ্টে রয়েছেন শুরু করলেন। রাইট। তো বেশ কিছুদিন পরে ভীষ্ম দেখছেন যে যতই হচ্ছে আমার বাবা খুব দুঃখেই রয়েছেন আর কি।
এবং কিছুতেই বলছেন না কি হয়েছে। তখনও তার নাম ভীষ্ম হয়নি, তখন তার নাম দেবব্রত। দেবব্রত বলছে হচ্ছে না, তো গিয়ে জিজ্ঞেস করলেন বাবাকে যে কি হয়েছে। বাবা কিন্তু বললেন না, বাবা কিন্তু কিচ্ছু বললেন না। বাবা বললেন, ও বলতো কিছু ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে। তখন দেবব্রত বুঝলেন যে না, এই ব্যাপারটা তো এরকম কিছু তো একটা আছে যেটা আমাকে সলভ করতে হবে, কারণ বাবার প্রতি তার ভালোবাসা থেকে। বাকি অন্যান্য আমত্তদের বা যাদের মানে ওই মানে কর্মচারীদের, রাজার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করেন কি ব্যাপার। তারা বলেন যে এরকম একটা ব্যাপার কিন্তু হয়েছে তোমার বাবার সঙ্গে, আমাদের মনে হচ্ছে যে সেটাই কিন্তু আসল কারণ। এবার দেবব্রত বলে না, এইটা তো হতে দেওয়া যায় না, আমি গিয়ে দেখি একবার। উনি যান ধীবররাজের কাছে, গিয়ে বলেন যে এটা তো ইমিডিয়েট করা উচিত, মানে শান্তনু কেন বিয়ে দিচ্ছেন না কেন। তখন এই শর্তের কথা জানতে পারে এবং বলে যে আপনার এনাকেই যুবরাজ হতে হবে। তো প্রথমে তো দেবব্রত বলেন ঠিক আছে, আপনার কন্যার গর্ভে যে সন্তান আসবে সেই রাজা হবে। সেটা তো প্রথমে বলে দিল, সেটা প্রথমে তো। তো ধীবর বললেন যে হ্যাঁ সে ঠিক আছে, খুব ভালো কথা, আপনি যে এত বড় ত্যাগ স্বীকার করলেন, তবে এমনও তো হতে পারে যে ভবিষ্যতে আপনার সন্তানরা আবার ক্লেম করলো, তো কাজে নিশ্চিন্ত তো হওয়া যাচ্ছে না। আপনি না হয় কথা দিলেন, আপনার সন্তানরা তো কথা দেবে না। তখন দেবব্রত বললেন ঠিক আছে, বাবার এই মনস্কামনা পূর্ণ এবং আপনার নিশ্চিন্তের জন্য আমি একটা প্রতিজ্ঞা করলাম আজকে যে আমি বিয়েই করব না, সারা জীবন আমি ব্রহ্মচারী থাকবো। রাজ্য তো আগেই ত্যাগ করেছি, এটাও বলে দিলাম যে আমি কোনদিন বিয়ে করবো না, ব্রহ্মচর্য পালন করব, আমার কোনদিন কোনো পুত্র সন্তান পুত্র হবেই না, বিয়েই করবো না আর কি। এবং এই যে প্রতিজ্ঞাটা, এই কারণেই ওনার নাম ভীষ্ম, কারণ এটা ভীষণ প্রতিজ্ঞা। ধীবরই বললেন যে আপনার এই ভীষণ প্রতিজ্ঞার জন্য আপনাকে আজকের থেকে সবাই ভীষ্ম বলে যাবে। একদমই তাই। তো এবং সেখানে পুষ্পবৃষ্টিও হলো, পুষ্পবৃষ্টি সে সময় হতো বোধ হয়, ভালো প্রতিজ্ঞা করলে হতো বোধ হয়, এখন তো হয় না। তো যা হোক, তো সত্যবতীকে উনি নিয়ে এলেন। শুধু তাই না, নিয়ে এলেন এবং শান্তনু বললেন যে এত বড় কাজ করলে তুমি আমার জন্য, আমার ছেলে হয়ে। বললো আজকে তোমাকে একটা বরদান দিতে চাই আমি, তোমার ইচ্ছা মৃত্যু তুমি নিতে পারো, তোমার যেদিন ইচ্ছা হবে, যেদিন তোমার মৃত্যু হবে, ততক্ষণ অবধি তোমাকে কেউ মারতে পারবে না। রাইট। তো কালে কালে শান্তনু এবং সত্যবতীর দুটো সন্তান হলো, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। কুরুক্ষেত্রে এক যুদ্ধে চিত্রাঙ্গদ মারা গেলেন। হ্যাঁ, কিন্তু সেটা একটা মজা আছে, সেটা হলো চিত্রাঙ্গদ একটা যুদ্ধে, চিত্রাঙ্গদ নামে আরেকজন তাকে বলে যে যুদ্ধ করো আমার সাথে, কারণ দুজনের নাম চিত্রাঙ্গদ, যে কোনো একজন বেঁচে থাকবে। উইয়ার্ড ব্যাপার। এবার চিত্রাঙ্গদ যুদ্ধ করে এবং মরে যায়। রাইট, মানে এই চিত্রাঙ্গদ মারা, হ্যাঁ, এই মানে আমাদের সত্যবতী শান্তনুর পুত্র চিত্রাঙ্গদ মারা যায়, ওই চিত্রাঙ্গদ বেঁচে থাকে। তো এবার তো বিচিত্রবীর্য বেঁচে থাকলো। বিচিত্রবীর্য এবার বড় হয়ে উঠছে ধীরে ধীরে। তো সত্যবতী ভীষ্মকে বললেন যে এবার তোদের বিয়ের ব্যবস্থা করতে হয়, বড় হয়ে উঠেছে, বিচিত্রবীর্যের তো সন্তান দরকার, স্ত্রী দরকার সবচেয়ে। এবং মানে অবশ্যই একটা পয়েন্টে ওদের এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে বংশবৃদ্ধি। তো বললেন যে কাশী রাজের এখানে 3 কন্যা আছে, অম্বিকা, অম্বালিকা। এখানে একটা স্বয়ম্বর সভা হচ্ছে, বিচিত্রবীর্যকে নয়, ভীষ্ম আপনি যান বা তুমি যাও, যাই হোক তুমি গিয়ে করো। তো ভীষ্ম বললেন হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। ভীষ্ম গেলেন কাশীরাজের এখানে, স্বয়ম্বর সভা হচ্ছে। ভীষ্ম কোনো টেস্ট ফেস দিলেন না, সোজা অম্বিকা অম্বালিকাকে নিজের রথে তুলে নিলেন। তুলে বাকি যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে বললেন যে দেখো আমি তুলে নিয়েছি, এবার যদি ক্ষমতা থাকে একে আমার হাত থেকে নিয়ে যাবার, তো আমার সাথে লড়াই করো। এবার সে ভীষ্ম, কে লড়াই করবে বলুন তো। এবং শুধু তাই না, বলেন যে অনেক রকম বিয়ের প্রচলন আছে, আমি তুলে নিলাম, ক্ষত্রিয়দের এটাই ধর্ম। হ্যাঁ, একটা এমনি বলে দিল। হ্যাঁ, এবং সবাই যুদ্ধ করতে আসলো। অবভিয়াসলি ভীষ্ম, সে গঙ্গাপুত্র, সে ওরকম তেজস্বী একটা লোক, কেউই পারলো না। তার মধ্যে কিং শাল্ব মানে শাল্য আর কি, মানে শয়াকার লয় বয় যা উচ্চারণ হয়, আর শল্য তো আরেকটা লোক, যে তালিবস্য এবং লয় জফলা, যে সে আরেকটা লোক। এ হলো শাল্ব কিন্তু চেষ্টা করেছিল। শাল্য যখন হেরে গেল তখন আর কেউ সাহস করলো না, অম্বিকা অম্বালিকাকে নিয়ে হস্তিনাপুরে ভীষ্ম চলে এলেন, এবার বিয়ে দেওয়া হবে।
অম্বা তার মধ্যে বললেন যে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি তো শল্যরাজকে আমার মন দিয়ে ফেলেছি। শাল্যরাজকে আমি আমার মন দিয়ে ফেলেছিলাম এবং আমি তো ওকেই স্বয়ম্বরে চুজ করতাম বলে ডিসিশন নিয়েছিলাম। তিনি বললেন যে এটা আগে বলা উচিত ছিল। ঠিক আছে, তাহলে তোমার যদি এরকমই মনে হয় তো ঠিক আছে, দুজন বন্ধু আছে, তুমি চলে যাও। তো অম্বা যথারীতি শাল্যরাজের কাছে গেল। শাল্যরাজ তাকে কিন্তু প্রত্যাখ্যান করলো, কারণ এই এই গল্পটা অ্যাকচুয়ালি এখানে নেই। এটা অ্যাকচুয়ালি উদ্যোগ পর্বের 27 পরিচ্ছদে আছে, যখন শিখণ্ডীর গল্প আছে। হ্যাঁ, এটার একটা লিঙ্ক আছে, সেটা আমরা বোধহয় অল্প স্বল্প বলেও ছিলাম প্রথম দিকের একটা এপিসোডে, যে অম্বার সঙ্গে ব্যাপারটা। এবার সেখানে ওই গল্পটা কি আমরা বলবো নাকি? আমার মনে হয় না বললে পরে ব্যাপারটা ইনকমপ্লিট হয়, আমরা একটু বলে নিই, পরে ওখানে আবার রিকল করে নেওয়া যায়। বেশ। তো অম্বা চলে যাওয়ার পর শাল্যরাজ বলল যে দেখো, ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে, শুধু স্পর্শ করাতেই কিন্তু আমি তোমাকে আর গ্রহণ করতে পারবো না। এবার অম্বা পড়লো বিপদে। অম্বা দেখলো যে কী ব্যাপার, না এটা তো কোনো দিক থেকেই কোনোভাবে ওয়ার্ক করছে না। তখন উনি বললেন যে না, ভীষ্মকে এসে বললেন আপনাকে বিবাহ করতে হবে। ভীষ্ম বললো আমি তো চিরকুমারের ব্রত নিয়েছি, আমি তো বিয়ে করতে পারবো না। তখন ও বললো না, বিচিত্রবীর্যের সঙ্গে তো অলরেডি দুজনের বিয়ে হয়ে গেছে, তৃতীয় নম্বর বিয়ে ও করবে না। এবার উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন অম্বা, মানে জাস্টিসের আশায়। সব করতে 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 বিভিন্ন ঋষি মুনির কাছেও গেছিলেন। করতে 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 ফাইনালি যমদগ্ন, মানে যমদগ্নির ছেলে পরশুরামের কাছে উনি উপস্থিত হলেন। পরশুরাম বললেন এটা তো ভীষ্ম ঠিক করেনি, এটা তো একেবারেই ঠিক করেনি। আমরা এই গল্পটা কি এখানে আছে তোর এখানে? নেই না? তাহলে আমরা একটা কাজ করি, ওটা রেফারেন্সের জন্য উদ্যোগ পর্বের 27 পরিচ্ছেদটা খুলে নিই। এই গল্পটা পুরো আছে হলো যখন দুর্যোধন বলে যে পাঞ্চাল সমকদের বধ করবে, আপনি সব পাঞ্চাল ও সমকদের বধ করবেন, শিখণ্ডীকে ছেড়ে দেবেন কেন? ভীষ্ম বলে তাকে কেন বধ করবো না, তার ইতিহাস বলছি শুনুন। আমরা আবার কামিং ব্যাক টু দিস ইতিহাস। এবার হলো, অম্বাকে তুলে নিয়ে গেছে শাল্বরাজ। অম্বাকে বলেছে ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে, তুমি তাতে হয়ে গেছো, মানে তোমার চরিত্রের দোষ হয়েছে, সন্দেহ হয়েছে, আমি স্বীকার করবো না তোমাকে। এবার ফিরে এসে ও বলে যে না, আমি তাহলে এইটা তো খুবই খারাপ হলো, ফাপড়ে পড়েছে। হ্যাঁ, ভীষ্মর জন্য আমার খুব প্রবলেমে পড়ে গেলাম, আমাকে এই প্রবলেম সলভ করতে হবে। তো বাইরে, নগরের বাইরে যে তপস্বী ছিল, ওদের কাছে গিয়ে বলে যে কি করা যায় বলুন। তপস্বীরা বলে এই তো এখানে থাকার কোনো মানে হয় না, তুমি পিতার গৃহে ফিরে যাও। ও একেবারেই রাজি হয় না। এবং এখানে একটা মানে অম্বার মাতামহ রাজর্ষি হত্রবাহন এরকম একটা লোক আছে, সে তপবনে উপস্থিত হয়ে বলে তুমি আমার কাছে থাকো, আর বলো তুমি একটা জিনিস তোমাকে বলছি, সেটা হলো পরশুরাম বলে যমদগ্নির ছেলে, তাকে তুমি যদি মানে তার অ্যাকচুয়ালি অনুচর অকৃত ব্রণ সেখানে এলেন, বললে কীরকম প্রতিকার তুমি চাও, কী ধরনের প্রতিকার তোমার দরকার। ও বলে আমার তো পরিষ্কার দরকার হলো, আমি ভীষ্মকে বধই করতে চাই, এটার প্রতিশোধ নিতে চাই। আমি কীভাবে নিতে চাই আমি এখনও বুঝতে পারছি না, বাট প্রতিশোধ তো নিতেই হবে। তো বলে পরশুরামের কাছে যাও। অম্বা পরশুরামের কাছে যায়। পরশুরাম বলে আচ্ছা কী হয়েছে ব্যাপারটা শুনি, ডিটেলে বলে ও এটা তো তাহলে আমার তো মানে আমার তো শিষ্য, ওকে ডেকে আমি বলছি ও তোমায় বিয়ে করে নেবে। আচ্ছা, বলে যে আচ্ছা আপনি ডাকুন। কিন্তু ও যখন বলে, তখন বলে প্রথমে বলে ও আমার আজ্ঞা মানবে, ভীষ্মকে সংবাদ পাঠাবো আমার আজ্ঞা মানবে, মানে এখানে লিখাও আছে অর্থাৎ তোমাকে বিয়ে করবে। আর যদি তা নাই হয় তাহলে আমি শাল্যকে বলবো, তোমার প্রবলেমটা সলভ করা আমার দায়িত্ব। বেশ, ঠিক আছে। ভীষ্মকে ডেকে পাঠিয়ে বলে এবার তুমি বলো কি করা যায়, এরম তো করেছো, একটা মেয়ের জীবন নিয়ে তো তুমি ছিনিমিনি খেলেছো, এবার কি করা যায়। গেছে, বললো ভগবান আমি তো মানে করতে পারিনি, আমি একে বিয়ে দিতে পারিনি আমার ভাই বিচিত্রবীর্যের সঙ্গে, কারণ এ তো আগেই শাল্যের প্রতি অনুগ্রহ ছিল, আর আমি তো চিরকুমার, আমি তো বিয়ে করতে পারবো না। পরশুরাম বলে না, এইটা তো ঠিক হচ্ছে না, জাস্টিস তো হচ্ছে না, বলে আমার সঙ্গে যুদ্ধ করো। আচ্ছা, আমার সঙ্গে যুদ্ধ হবে তোমার। পরশুরাম আর ভীষ্মের যুদ্ধ, সে বহুদিন ধরে যুদ্ধ শুরু হলো এবং চলতেই থাকলো। আচ্ছা, এবার ভীষ্ম পরশুরামকে একদিন একটা বান মেরে দিল, পরশুরাম মূর্ছিত হয়ে গেল। পরশুরাম ভীষ্মকে একদিন একটা বান মেরে দিল, ভীষ্ম মূর্ছিত হয়ে গেল। আর এইসব করতে করতে একদিন স্বপ্নে
ও দেখলো 8 জন ব্রাহ্মণ ওকে বলছে গঙ্গানন্দন পরশুরাম তোমাকে জয় করতে পারবে না, আচ্ছা তুমি যেটা করো সেটা হলো তুমি প্রস্যাপন অস্ত্র প্রয়োগ করো, তাতে পরশুরাম নিহত হবেন না, কিন্তু নিদ্রায় অভিভূত হয়ে পরাস্ত হবে। আচ্ছা, ঠিক আছে, মানে সারা জীবনের জন্য মানে ঘুমিয়ে পড়বে আর কি। ঘুমিয়ে পড়বে অনেক দিনের জন্য এবং পরাস্তই হবে ঘুমিয়ে পড়লে। উনি মোটামুটি সব রেডি ফেডি করে প্রস্যাপন জাস্ট নিক্ষেপ করতে যান, সে নারদ এসে বলে এটা করো না, এটা ঠিক হবে না ব্যাপারটা করাটা। তো ভীষ্ম বিরত হন, না না ঠিক আছে। নারদ বলছে যে ইনি মানে এটা করা যাবে না। এদিকে পরশুরামকে ওর পিতৃগণ যারা ছিল আর কি, মানে পিতৃগণ বলতে এখানে বলা হয় পূর্বপুরুষদের আত্মা আর কি, তারা এসে বলে শোনো এই হলো মহাযশা বসু, মানে দু বসু, একেও জয় করা কিন্তু যাবে না। তো দেখা যাচ্ছে ব্যাপারটা কিছুতেই সলভ হচ্ছে না, মাঝখানে পড়ে আছে অম্বা, এদের তো দুজনের যুদ্ধ হয়ে যাচ্ছে। এবার অম্বা পড়েছে মাঝখানে ফাপড়ে, বলছে যে আরে আপনারা যুদ্ধ করছেন, আমার ব্যাপারটা কি হবে? ইগোর লড়াই চলছে দুজনের মধ্যে, অথচ অম্বার প্রবলেম সলভ হচ্ছে। ফাইনালি এসে বলছে দুজন হাত মিলিয়ে দেখো আমরা দুজনেই দুজন বীর, আমরা কিছু করতে পারবো না একে অপরের। খুব তুষ্ট হয়েছি তোমার। পরশুরাম বলছে আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম, আমি খুব তুষ্ট হয়েছি। আর অম্বা বলছে আমার কি হবে? বলছে ঠিক আছে আমি ভীষ্মকে জয় করতে পারবো না, ভীষ্ম যথেষ্ট বীর, তুমি ভীষ্মের শরণ নাও। বলে শরণ নেবো মানে? বলে এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। অম্বা বলছে না এইটা তো করা যাবে না, এবার আমাকে তাহলে তপস্যা করতে হবে। সে এক গুহায় গিয়ে তপস্যা করা শুরু করে। তপস্যায় তো কিছু একটা পয়েন্টের পর কিছু ভগবান আছে বলে কি চাও, চলো স্বর্গে নিয়ে যাবে। স্বর্গ আমার চাই না, আমার চাই প্রতিশোধ। কি করে প্রতিশোধ? এবার মহাদেব ফাইনালি বেশ কিছু স্টেজ পার করে মহাদেব অবধি ব্যাপারটা পৌঁছায়। সেইখানে মহাদেব ওকে এসে বলে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে তোমার মানে তোমাকে পুরুষ না নারী এরকম একটা জায়গায় তোমাকে আমি ক্রিয়েট করে দিতে পারবো, তুমি জন্মাবে নারী হিসেবেই, কিন্তু যেদিন ভীষ্ম মারা যাবে সেদিন একদিনের জন্য তুমি পুরুষ হবে। আর বললো একটা কথা, অম্বা খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বললো, যে আমি তো এই মুহূর্তে না পুরুষ না নারী, কারণ আমার নারীত্ব কেউ স্বীকারই করলো না, আমাকে শাল্যরাজ বিয়ে করলো না, আমাকে ভীষ্মও কোনোভাবে অ্যাকসেপ্ট করলো না। আমি এতদিন এত কিছু ঘোরার পরেও আমাকে তো নারী হিসেবে কেউ অ্যাকসেপ্ট করলো না। যেরকমভাবে শকুন্তলার গল্পে আমরা দেখেছি যে পুরুষ নারী ছাড়া অসম্পূর্ণ, এখানে তো নারীও পুরুষ ছাড়া অসম্পূর্ণ সেই সময়কার, তাই বারবার বলা হয়েছে। তো বলছে আমি নারীও না পুরুষও না, তো এরকম একটা অবস্থা আমি কি করব? আমার ভীষ্মকে বধ করার ইচ্ছা রাখি আমি। মহাদেব বললো ঠিক আছে, অন্য একটা দেহে তুমি পুরুষত্ব পাবে, সেই দেহে থেকে তুমি ভীষ্মকে বধ করবে এবং সেটা তোমার মনেও থাকবে। এইখানে এর পরে আমরা ফাইনালি যখন উদ্যোগ পর্বে যাব তখন আরও ডিটেলে বলবো দ্রুপদ কন্যা হিসাবে কি করে শিখণ্ডীর জন্ম হলো এবং অম্বা কীভাবে জন্মালো। আচ্ছা, তো এখানে আমরা একটা মোটামুটি অম্বিকা অম্বালিকার একটা গল্প আমরা একটা কমপ্লিশনের জায়গায় পৌঁছলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি উদ্যোগ পর্বের থেকে ব্যাপারটা এনে এখানে ফাইনালি একটা জায়গায় আসা গেল। বেশ, তো এবার আমরা আবার সেই সম্ভব পর্বেই থাকি। হ্যাঁ, এখন আদি পর্বেই থাকি। হ্যাঁ, যে অম্বিকা অম্বালিকার সাথে অবভিয়াসলি বিচিত্রবীর্যের বিয়ে হয়েছে, কিন্তু বিচিত্রবীর্য খুব মানে কামনা বাসনা হিসাবে এমন লিপ্ত হয়ে পড়লেন যে একটা সময় তার শরীর জরাগ্রস্ত হয়ে গেল, যক্ষা রোগ হয়ে, এবং তিনি বেসিক্যালি আর কিছু মানে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে গেলেন, অক্ষম হয়ে গেলেন এবং মৃত্যু হলো। তো সত্যবতী ইত্যাদি খুব দুঃখে প্রথমত তোর শ্রাদ্ধানুষ্ঠানের পরে সত্যবতী বললেন এবার কি ভীষ্মের সাথে মন্ত্রণা, বললেন যে এবার কি করা যায়, মানে তুমি তো নিয়ে রেখেছো কি বলে, তুমি তো পণ নিয়ে রেখেছো, তুমি বিয়ে করবে না, তোমার কোনো সন্ততি হবে না। বিচিত্রবীর্যের উপরে আশা ছিল, বিচিত্রবীর্য মারা গেল, এবার শান্তনুর বংশ এগোবে কি করে? অথচ অম্বিকা অম্বালিকা তো রয়েছে, তারা তো এখনো সন্তান উৎপাদনে সক্ষম, আমি করিটা কি? ভীষ্মকে বলে যে তুমি তো একজন মানে তুমি সন্তান উৎপাদন করে দাও, কারণ অবভিয়াসলি তুমি একমাত্র শান্তনুর পুত্র, তাহলে তোমার দ্বারা সন্তান উৎপাদন হলে তো সেটা হতে পারে।
কিন্তু ভীষ্ম তো ভীষ্ম তো অবভিয়াসলি বলবেই না, ওর ভীষ্ম প্রতিজ্ঞা বললো আমি যাই করতে পারি এই প্রতিজ্ঞা তো আমি রক্ষা করতে পারবো না, মানে প্রতিজ্ঞাটা নষ্ট করতে পারবো না, এতদিন ধরে এটাকে রক্ষা করে এসেছি, সেই অর্থে তো অম্বাবা আমাকে বলেছিল এক সময়, কিন্তু আমি কোনোভাবেই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। তার বদলে ভীষ্ম কয়েকটা গল্প বললেন। এই গল্পগুলো ইম্পর্টেন্ট, বলো। একটা হচ্ছে যে জামদাগ্নি বললি, পরশুরামের বাবাকে কোনো এক ক্ষত্রিয় রাজা মেরে ফেলেছিল বলে পরশুরাম সাংঘাতিক রুষ্ট হয়ে পুরো ক্ষত্রিয় কুল নষ্ট করে ফেলেছে, 36 বার ক্ষত্রিয় কুল মানে শেষ করে ফেলেছে। ক্ষত্রিয় কুল তাহলে রক্ষা হলো কি করে? ক্ষত্রিয় কুলের রক্ষা হলো ব্রাহ্মণদের দ্বারা, মানে ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয় মহিলারা মিলিত হয়ে সন্তান উৎপাদন করলেন এবং সেই সন্তান এগোলো, তাই ক্ষত্রিয় বংশ রক্ষা করলো। এবার প্রশ্ন উঠছে যে সন্তান তো ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র হল, তাহলে পরে কি করে হয় ব্যাপারটা? এখানে বললেন যে ভীষ্ম বললেন যে দেখুন ঘটনা হচ্ছে যে বায়োলজিক্যাল ফাদারটাই ফাদার নয়, সন্তান যে জন্মগ্রহণ করবে তার মায়ের সাথে যার বিবাহ হয়েছে সেই সন্তানটা তার। এই ক্ষেত্রে আমি শুধু একটা জিনিস অ্যাড করে দিই, সে আমার ধারণা, এটা আমার এক্সপ্লেনেশন বা আমার নিজেই আমার মনে হয়েছে মাথায় কোথাও, যে সেই সময় বিবাহটা খুব একটা সিরিয়াস বিষয় ছিল। মানে বিবাহ মানে দুজন আত্মার এমন একটা মিলন বা এমন একটা এক্সচেঞ্জ যেখানে স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা এমন দৈবিক বন্ড ক্রিয়েট হতো যে একে অপরের মানে খুবই একে অপরের প্রতি মানে আত্মা দ্বারা তারা বেঁধে যেত, কনসেপচুয়ালি তাই। সেক্ষেত্রে এই ক্ষেত্রজ পুত্র আর কি, যাদেরকে ক্ষেত্রজ পুত্র বলা হয়েছে এখানে, যে ব্রাহ্মণদের দ্বারা যে পুত্র লাভ হবে, তার বাবা কিন্তু বললি বায়োলজিক্যাল ফাদারটা কিন্তু ইম্পর্টেন্ট না, বরঞ্চ মায়ের যার সঙ্গে বিবাহ হয়েছে সেই ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় আমরা পরবর্তীতেও এই বিষয়ে কথা বলবো পাণ্ডবদের ব্যাপারে। হ্যাঁ, এটাই আসছে আর কি। আরেকটা গল্প ভীষ্ম বললেন যে উতাত্থ ঋষি ছিলেন, উতাত্থ ঋষির স্ত্রী মমতা এবং উতাত্থ ঋষির ভাই হচ্ছে বৃহস্পতি। তো মমতা যখন গর্ভবতী, হঠাৎ বৃহস্পতির তার সাথে মিলিত হওয়ার ইচ্ছে হলো। তো অবভিয়াসলি মমতা বললেন যে আমি এখন প্রেগনেন্ট, আমি গর্ভবতী, এই অবস্থায় তো এটা করা সম্ভব নয়, আর আপনি আমার ভাই, আমার স্বামীর ভাই, আপনার সাথে এভাবে মিলিত হওয়ার ব্যাপারটা ঠিক নয়। বৃহস্পতি কিন্তু জোর করেছিলেন সেখানে, যা মনে হচ্ছে মহাভারতের কথা শুনে জোর করলেন এবং তার গর্ভস্থ শিশু বৃহস্পতিকে তিরস্কার করলেন, পদাঘাত করলেন। এতে বৃহস্পতি হলেন ক্ষুণ্ণ হয়ে সেই গর্ভস্থ শিশুকে অভিশাপ দিলেন যে তুমি অন্ধ হয়ে জন্মাবে। এই শিশুর নামই হলো দীর্ঘতমা। এই শিশুর নামই হচ্ছে দীর্ঘতমা। তো দীর্ঘতমা অন্ধ ছিলেন কিন্তু খুব বড় ঋষি ছিলেন। তার পুত্র গৌতম একটু মানে উচ্ছন্নে গেছিল বলে তাকে কাঠের সাথে বেঁধে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সে ভাসতে ভাসতে বলিরাজের কাছে পৌঁছায়, বলিরাজ তাকে গ্রহণ করে যে আমার সন্তান উৎপাদন করার জন্যে আপনাকে প্রয়োজন। তো বলিরাজের স্ত্রী সুদেষ্ণার সাথে গৌতমকে মিলিত হওয়ার জন্য অনুরোধ করেন। একদম। সুদেষ্ণা প্রথমে রাজি হন না এবং বরং তার কিছু দাসীকে পাঠিয়ে দেন, সেখান থেকে কিছু সন্তান সন্ততি উৎপন্ন হয়। কিন্তু গৌতম বলেন যে এরা কিন্তু আপনার সন্তান বলে পরিগণিত হবে না, কারণ আপনার স্ত্রীর সাথে আমি মিলিত হই। তখন আবার সুদেষ্ণার সাথে কিন্তু মানে এখানে বলা হচ্ছে তিনি অঙ্গ স্পর্শ করেই হয়ে গেল। যাই হোক, সেটা যেভাবে তৈরি করা হয়, কিন্তু 5টি তেজস্বী পুত্রের নাম বলা হয় অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র আর সূক্ষ্মই, এবং বলে যে তাদের দেশও এই সকল নামে খ্যাত। এই অঙ্গবঙ্গ কলিঙ্গ তো আপনারা জানেন, এরা সব সুদেষ্ণার পুত্র গৌতমের থেকে। অর্থাৎ এই গল্পগুলো বলে মোটামুটি ভীষ্ম কনভিন্স করলেন সত্যবতীকে যে ব্রাহ্মণ দ্বারা যদি ক্ষত্রিয় মহিষী মানে ক্ষত্রিয় রানীদের যদি সন্তান উৎপন্ন হয়, ক্ষেত্রজ পুত্র যাকে বলে আর কি, ওই স্পার্ম ডোনার টাইপের ব্যাপার, তাহলে তারা কিন্তু মানে এই বংশেরই বলেই পরিগণিত হবে। একদম। সত্যবতী এটা শুনে বললেন তুমি প্রায় আমার মনের কথা বলে ফেলেছ, এবং বলে যে আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করুন
এই নিয়োগ সম্পর্কে আমরা জানি নিয়োগ প্রথা, এই নিয়োগটা এখান থেকেই আসে যে অর্থ দিয়ে নিয়োগ করা। এবং তুই যেটা বললেন যে হ্যাঁ ঠিকই, মানে অ্যাকচুয়ালি আমি কন্যা অবস্থায় যুবতী হওয়ার আগে আমার এক পুত্র জন্মেছিল, ওই যেটা গল্পটা আমরা আগের এপিসোডে বলেছিলাম, বেদজ্ঞ ঋষি, হ্যাঁ, তার নাম দৈপায়ন। এবং সে সবসময় যখন চলে গেছিল তখন আমাকে বলে গেছিল যে যখনই আপনি ডাকবেন আমি চলে আসবো। সত্যবতী ডেকে পাঠান দৈপায়নকে এবং প্রচুর ভালোবাসা দেন, কারণ এই প্রথম দেখা হচ্ছে সত্যবতীর দৈপায়নের সাথে, প্রচুর ভালোবাসা দেন এবং দৈপায়নকে বাকি সব আছে কিন্তু মূলত রিকোয়েস্ট করেন যে এই হচ্ছে আমার সমস্যা, আপনি অম্বিকা এবং অম্বালিকার সাথে মিলিত হন এবং পুত্র সন্তান দিন এই বংশকে, নইলে তো এই বংশটা এগোবে না। দৈপায়ন বলেন যে টাইম চাই, আপনার যে অম্বিকা অম্বালিকা এদেরকে কিন্তু প্রস্তুত হওয়ার জন্য সময় দিতে হবে। সত্যবতী বলেন অত সময় নেই, আপনাকে তাড়াতাড়ি করতে হবে। 1 বছর বলেছিল, 1 বছর ব্রত পালন করে এদের শুদ্ধ হতে হবে, ব্যাপারটা মানে বলেছিল ওদের প্রিপেয়ার হতে হবে, আমি একটুখানি আমাকেও বুঝতে হবে, দেখতে হবে, এরকম একটা জায়গায় হয়েছিল। কিন্তু সত্যবতী বললো টাইম নেই। তখন ব্যাসদেব আর কি বললেন যে ঠিক আছে, তাহলে আমি যেমন তেমনিভাবেই তাদেরকে গ্রহণ করতে হবে, এবং আমার যে একটু কুরূপ আর কি, আমি কৃষ্ণবর্ণ, আমরা বলেছি অভিনব আগে যে কৃষ্ণবর্ণ, আমি জটাধারী, আমাকে এই অবস্থাতেই গ্রহণ করতে হবে। কুৎসিত রূপ এবং গন্ধ এই দুটোই সহ্য করতে হবে ইন্দ্রাণীতে। সত্যবতী অনেক বুঝিয়ে টুজিয়ে তাদেরকে পাঠায়, তাকে পুত্রবধূদের শয়নকক্ষে পাঠায়, এবং অম্বিকা কোনো প্রকারে মানে কোনো রকমে কিন্তু সম্মত হয়েছিল। হ্যাঁ, কোনো রকমের কিন্তু অম্বিকা এটা জানতো না যে এটা কৃষ্ণদেব মানে ব্যাসদেব আসছে। তাকে বলা হয়েছিল তোমার এক দেবর, আমারই গর্ভজাত এক সন্তান, আমার গর্ভজাত না, এই পরিবারেরই এক সন্তান তোমার এক দেবর হয়, সে তোমার সাথে মিলিত হবে। সে ভেবেছে হয় ভীষ্ম হবে বা অন্য কেউ কুরুবংশের হবে, কিন্তু দেখা গেল সে কৃষ্ণ দৈপায়ন, ওরকম একটা বিভৎস রূপ, গন্ধ, জটা টটা ইত্যাদি নিয়ে, তো সে ভয়ে চোখ বন্ধ করে মিলিত হওয়ার সময়। মিলিত তো হন কৃষ্ণ দৈপায়ন, কিন্তু যেহেতু চোখ বন্ধ করে ফেলেন, দৈপায়ন বেরিয়ে এসে সত্যবতীকে বলেন যে এবার যে সন্তান উৎপন্ন হবে সে কিন্তু অন্ধ জন্ম হবে, সে শতহস্তির বল হবে তার মধ্যে, রাইট, কিন্তু অন্ধ হবে, কারণ হচ্ছে অম্বিকা একদম চোখ বন্ধ করে ফেলে। একদম এই অন্ধকে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই হচ্ছে ধৃতরাষ্ট্র। হ্যাঁ, এবার অম্বালিকা শয়নগৃহে গেলেন। অম্বালিকা শয়নগৃহে গিয়ে অম্বালিকার ক্ষেত্রে যেটা হলো, এই যিনি অম্বিকা যেমন বন্ধ করে দিয়েছিল চোখ, পাণ্ডুর বর্ণ হয়ে গেল, মানে হলুদ রং হয়ে গেল, মানে ভয়ের চোটে ওই রকম একটা লোকের দেখে। এবার যথারীতি উনি বললেন যে একটা অন্ধপুত্র আর একটা পাণ্ডু বর্ণ পুত্র হবে, যে একটু উইকার হবে, মানে কিন্তু ধনুর্ধর হবে ভালো। এবার সত্যবতী বললেন যে এ তো হলো, কিন্তু আমি আরেকটি সন্তান তাহলে চাই। এবং অম্বিকা আবার যখন ঋতুমতী হলেন প্রসবের পর, তখন অম্বিকাকে বললেন তুমি আরেকবার যাও। এবার অম্বিকা তো আগের বার ভয় পেয়েছে, এবার সেবার বললো না, ও না পাঠিয়ে এক অপূর্ব রূপবতী দাসীকে কৃষ্ণদেব সাজিয়ে গুছিয়ে ব্যাসের কাছে পাঠালেন। এই দাসীর সঙ্গে যে সন্তানের জন্ম হলো তাকেই আমরা জানি, এই দাসীর সঙ্গে কৃষ্ণদৈপায়ন মিলিত হলেন, এবং এই দাসীর থেকে যে সন্তানের জন্মগ্রহণ হলো তার নামে হলো বিদুর এবং ধর্মজ্ঞ। এবং ধর্মজ্ঞই নয়, সে হচ্ছে ধর্মের অবতার, একদম ধর্মের অবতার হিসেবে বিদুর। এবং এই 3 সন্তানের মধ্যে সবচেয়ে বেশি গুণবান এবং বুদ্ধিমান সেই অর্থে কিন্তু বিদুরই, কারণ এই যে দাসী গিয়েছিলেন তিনি একমাত্র কৃষ্ণদৈপায়নকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। হ্যাঁ একদম। তো এই ধর্ম কি করে অভিশাপ হয়ে বিদুরের জন্মেছে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আমরা সেইটুকু বলে আজকের এপিসোডটাকে, ধর্ম কি করে জন্মগ্রহণ করলো একটা মানুষ হিসেবে। একদম। মান্ডব্য নামে এক মৌনব্রতী একটা সাধু ছিল, সে তার আশ্রমে মৌনব্রত, মানে সে মৌনব্রত ধারণ করেই রাখতো। একদিন কয়েকজন চোর রাজার ভয় টয় পেয়ে, ও চোর এসে ধন সম্পদ যেগুলো ছিল সেগুলো ওর রেখে দেয়। রক্ষীরা আশ্রমে এসে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, কে এসেছিল? এবার যথারীতি মৌনব্রতী ও তো কিছু উত্তর দিতে পারবে না, তো বলে যে ও কোনো উত্তর দেয় না। আর ভেতরে ঢুকে সার্চ করাতে দেখা গেল যে ওর ভেতরেই আছে। আর ও তো মান্ডব্যকে ধরে নিয়ে গেল। আর গিয়ে রাজা বললো কি তুমি কি চুরি করেছো নাকি? ও তো মৌনব্রত, ও তো কিছুই বলবে না। ওকে শুলে চড়ানো হয়। এই যে শুলে চড়ানো হলো, কিন্তু মান্ডব্য তো মৌনব্রতী এতদিন ধরে তপস্যা করছে, শুলে চড়ানো হলো ওর কিছু আসে যায় না, ওর কিছু হচ্ছে না, তো তপস্যার প্রভাবে সে জীবিত। অবশেষে
রাজা তার পরিচয় পেল এবং ভাবে যে মারা যাচ্ছে না, এই তো বড় কিছু একটা হবে। তখন বললো যে না না, তাহলে আপনাকে শুল থেকে, এটা তো চিনতে পারিনি হ্যাঁ আপনাকে। চিনতে পারিনি আপনাকে, সরি, আপনাকে শুল থেকে না। কিন্তু মুশকিলটা হলো এই শুলের মানে একটা অগ্রভাগ তার পেছনে লেগে রইল। এবার সেটা নিয়েই তিনি নিজের মতো চলছেন এবং এই যে শুলের অগ্রভাগ, এটাকে বলা হয় অনি, এজন্য এনার নাম হলো অনিমান্ডব্য। এবার ধর্মের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ধর্ম, আমি তো এতদিনের ধর্ম পালন করলাম, এত কিছু করলাম, এত তপস্যা করলাম, কিন্তু অথচ আমার পেছনে এরকম একটা ইয়ে থেকে গেল শুলের, মানে কেন আমি এই শাস্তিটা পেলামই বা কেন? তখন বলে, আপনি কিন্তু ছোটবেলায় একটা পতঙ্গকে পেছনে তৃণ প্রবেশ করিয়েছিলেন, তাতে যে পাপটা আপনার হয়েছে সেই পাপের ফল আপনি পাচ্ছেন। বলে, আমি অজ্ঞানে একটা পাপ করলাম, তার আমি এত বড় শাস্তি পেলাম? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি মানুষ হয়ে জন্মাবে। এবং এ হলো বিদুর। হ্যাঁ, এবং তিনি আরেকটা কথা বললেন যে 14 বছর বয়স অবধি কোনো বালক যদি অজ্ঞানে কিছু ভুল করে, সেটা পাপ হিসাবে আর গণিত হবে না। জুভেনাইল ক্রাইম অ্যাকচুয়ালি এখনো তাই আছে, জুভেনাইল কোর্ট আলাদা। তো এই হলো বিদুরের জন্মবৃত্তান্ত, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্মবৃত্তান্ত। আমরা মানে অনেকটা জার্নি আমরা আজকে কমপ্লিট করতে পারলাম। যেহেতু এই গল্পগুলো অনেকের জানা, তাই আমরা একটু তাড়াতাড়ির মধ্যে গেলাম, কারণ ডিটেল হয়েছে পুরোটাই, আমরা কোনো কিছু মিস সেভাবে করিনি, কিন্তু একটু তাড়াতাড়ি অনেকগুলো গল্প বলে দিলাম পরপর। সত্যবতীর জন্মবৃত্তান্ত, তারপরে মহাবিশ, প্রতীপ, শান্তনু, গঙ্গাপুত্রের জন্ম, তারপর ভীষ্ম হয়ে ওঠা, সত্যবতীর সাথে শান্তনুর বিবাহ, বিচিত্রবীর্য, চিত্রাঙ্গদ, তারপর অম্বিকার গল্প, বিচিত্রবীর্যের মৃত্যু একদম, এবং কৃষ্ণদ্বৈপায়নের সাথে অম্বিকার মিলিত হওয়ার ফলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম। হ্যাঁ, এবং পরবর্তীতে এই তিনজন খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে, মানে এদের জন্যই পুরোটা আমরা মনে হয় মহাভারতের মূল ঘটনায় ঢুকে পড়েছি। মূল ঘটনা তো সবটাই, কিন্তু যে গল্পটা বেশি পপুলার সেখানকার একেবারে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। রাইট। তো এখান থেকে আমরা আজকে দোরগোড়ায় থাকি। এরপরে আমরা অবশ্যই ঢুকবো, এরপরের এপিসোডে অবশ্যই ধৃতরাষ্ট্র পাণ্ডুর গল্প বলবো, বিদুরের গল্প, এই সমস্ত গল্প এর পরের দিন আসবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করা যাক। আশা করি আপনাদের এপিসোডগুলো ভালো লাগছে। কীরকম লাগছে সেটা লিখে অবশ্যই জানাবেন, আমরা জানতে চাই আপনাদের কেমন লাগছে, আমরা যেভাবে অ্যাপ্রোচ করছি সেই অ্যাপ্রোচটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এত অবধি যতটুকু যা ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার জন্য। এখনও যদি পারেন কারোর সঙ্গে শেয়ার করবেন, যদি আপনাদের সত্যি এই গল্পগুলো ইন্টারেস্টিং লাগে। মহাভারতকে আমরা যেভাবে দেখার চেষ্টা করছি, ডকুমেন্টেশন করার চেষ্টা করছি, আমরা জানি অনেক দিন লাগবে, কিন্তু যদি সেটা ভালো লাগে তাহলে অবশ্যই অনুপ্রেরণা জোগাতে ভুলবেন না। সো আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।